আজকের গল্প ভূতের রাজা। সরকারি কাজে বিদেশে থাকি, ছুটি নিয়ে দেশে ফিরছি। সাঁওতাল পরগনার যে জায়গায় আমার কর্মস্থল ছিল সেখান থেকে রেল স্টেশন যেতে হলে প্রায় 30 মাইলেরও উপর পথ পার হতে হবে। পাহাড়ি পথ, 1 মাইল হচ্ছে 2-3 মাইলের ধাক্কা। তার উপর রাতের বেলায় পথে বাঘ ভাল্লুকের সঙ্গে আলাপ হওয়ার সম্ভাবনা কম নয়। সকালবেলা বেরোলেও মাঝপথে সন্ধ্যা হবেই, তখন একটা আশ্রয়ের দরকার। মাঝপথের কাছাকাছি স্থানীয় একটি শিকার কুঠি ছিল। রাজা বা তার বন্ধুরা শিকারে বেরোলে এই কুঠি হতো তাদের আস্তানা। রাজার ম্যানেজারের সঙ্গে আলাপ ছিল, তাকে গিয়ে অনুরোধ জানালাম শিকার কুঠিতে একটা রাতের জন্য আমাকে মাথা গোজবার জায়গা দিতে হবে। ম্যানেজার বললেন, এখন শিকারের সময় না, কুঠি খালি পড়ে আছে, আপনি 1 রাত কেন 1 মাস থাকতে পারেন। এখানকার পুলিশ সুপারিনটেন্ডেন্ট টেলার সাহেবও আজ রাতটা সেখানে বিশ্রাম করবেন। কুঠিতে ঘর আছে, আপনারও থাকবার অসুবিধা হবে না। কিন্তু কিন্তু আপনি সেখানে রাত কাটাতে পারবেন কি? কেন পারবো না? লোকের মুখে শুনে কুঠিতে নাকি অপদেবতার ভয় আছে। অপদেবতা? হ্যাঁ, অপদেবতা ছাড়া আর কি বলবো। কুঠির পাশে শালবনের ভেতরে সাঁওতালিদের এক ভুতুড়ে দেবতা আছে। সেই দেবতা নাকি ভূতের রাজা। তার ভয়ে সাঁওতালিরা পর্যন্ত সন্ধ্যার পর ওপারা মারায় না। তারা বলে তাদের দেবতা নাকি রাতের বেলায় কুঠির ভেতরে ঘুমোতে আসে। আমি হো হো করে হেসে উঠলুম, বললুম, বেশ তো, মানুষ হয়ে দেবতার সঙ্গে রাত্রিবাস করব, এটা তো মস্ত পুণ্যের কথা, আমি রাজি। ম্যানেজার বললেন, আমি অবশ্য ওসব ছেলে মানুষই কথায় ততটা বিশ্বাস করি না, তবু বলা তো যায় না। যথা সময়ে ডুলিতে চড়ে রওনা হয়ে সন্ধ্যার কিছু আগে শিকার কুঠিতে পৌঁছলুম। ডুলি বেয়ারারা বলে গেল মাইল 3 তফাতে একটা গাঁয়ে গিয়ে তারা আজকের রাতটা কাটাবে, কাল সকালে আবার ডুলি নিয়ে আসবে। কুঠির বারান্দায় একখানা বেতের চেয়ারে বসে টেলার সাহেব তামাকের পাইপ টানছিলেন। সাহেবের সঙ্গে আমারও বেশ পরিচয় ছিল। আমাকে দেখে সাহেব বললেন, এই যে গুপ্ত যে, তুমি কোথায় যাচ্ছ? ছুটি নিয়ে দেশে ফিরছি। তুমি? আমি হোমে যাচ্ছি। তুমি কি আজ এখানে থাকবে? হ্যাঁ সাহেব, বেশ বেশ, দুজনে একসঙ্গে রাত কাটানো যাবে। এ ভালোই হলো। 2 জন কেন সাহেব, 3 জন। 3 জন আবার কি? তুমি কি আমার আদ্দালির কথা বলছো? ও, তাকে আমি মানুষের মধ্যে গণ্য করি না। না সাহেব, তোমার আদ্দালির কথা বলছি না। তবে কি কুঠির দারবানের কথা ভাবছো? না, সে রাতে এখানে থাকে না। না না, আমি দারবানের কথাও বলছি না। তুমি কি শোনোনি সাহেব, সাঁওতালিদের এক দেবতা রাতে আমাদের সঙ্গী হতে পারে? টেলার হেসে বলে, ও শুনেছি বটে, তা সে রূপকথা এক বর্ণও বিশ্বাস করি না। তুমি করো নাকি? করলে একলা এখানে রাত কাটাতে আসি? টেলার পাইপে 3-4টে টান মেরে বলে, দেখো গুপ্ত, সাঁওতালিদের এই দেবতাটিকে আমি দেখেছি। এমন বিভৎস দেবতা পৃথিবীতে আর 2টি নেই। তাকে দেখে আমার ভারী পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে? হ্যাঁ, তা ঠিকই করেছি। কাল যাবার সময়ে তাকে আমি সঙ্গে করে নিয়ে যাব। ইংল্যান্ডে আমার বাড়ির বৈঠকখানায় তাকে সাজিয়ে রেখে দেবো। আমার বন্ধুরা তাকে দেখলে খুব তারিফ করবেন। আমি হেসে বললাম, তাহলে বোঝা যাচ্ছে কাল থেকে দেবতার কুঠির ভেতরে শুতে আসবেন না। তবে এই বেলা তাকে একবার দর্শন করে আসি। তার আড্ডা কোথায়? টেলার আঙুল দেখিয়ে বললে, ওই যে ওইখানে, মিনিট খানেকের পথ। পায়ে পায়ে এগিয়ে গেলুম। কুঠির আশেপাশে অনেকগুলো শাল গাছ দল বেঁধে দাঁড়িয়ে আছে। তাদেরই ছায়ায় একটা পাথুরে ঢিবির উপরে মানুষের মতো উঁচু একটা মূর্তিকে দেখতে পেলুম। মূর্তিটা রং করা কাঠের। তার দেহ মানুষের মতো বটে, কিন্তু তার মুখ দানবের মতো প্রকাণ্ড। আর সে মুখের ভাব কি ভয়ঙ্কর! দেখলে বুকের কাছটা ছ্যাঁত ছ্যাঁত করতে থাকে। মাথার চুলগুলো সাপের মতন ঝুলছে, কান দুটো হাতির মতন, মুখখানা খানিক সিংহ আর ভাল্লুকের মতো। দুটো গোল গোল কাচের চোখ আগুনের মতো জ্বলছে। হাঁ করা বড় বড় দাঁতওয়ালা মুখের ভিতর থেকে রাঙা টকটকে লকলকে জিভের আধখানা বাইরে বেরিয়ে পড়ে ঝুলছে। কাঁধ ও মুন্ডের মাঝখানে গলাটা দেখলে মনে হয় কে যেন একখানা লিকলিকে সরু বাখারির উপর মুখখানাকে বসিয়ে দিয়েছে। হাত দুখানা বাঘের থাবার মতো। কোমরের কাছ থেকে পা পর্যন্ত দেহের কোনো অঙ্গ দেখা যাচ্ছে না। কাঠকে কুঁদে আর কোনো অঙ্গ গড়াই হয়নি। মূর্তির গায়ের রং আলকাতরার মতন কালো, আর মুখের রং খানিক সাদা, খানিক তামাটে ও
খানিক হলদে। ভাবলুম এ মূর্তি যদি সত্য সত্য রাত্রে কুঠির ভিতরে ঘুমোতে আসে তাহলে আমাদের ঘুম এই জীবনে আর ভাঙবে কি? ধীরে ধীরে কুঠির দিকে ফিরে এলুম। টেলার পশ্চিমের আকাশের দিকে তাকিয়ে কি দেখছিল। আমাকে দেখে সে বলল, গুপ্ত, খুব ঝড় বৃষ্টি আসছে, ওই দেখো। সত্য কথা, পশ্চিমের আকাশখানা আচম্বিতে ঠিক যেন কালো কোষ্ঠী পাথর হয়ে গেছে। ঝড় উঠতে আর দেরি নেই। ঝড় এসে সমস্ত অরণ্যকে জাগিয়ে দিয়ে গেছে। এখন বৃষ্টি পড়ছে মুষলধারে। অনেক রাত। টেলারের নিমন্ত্রণ দিয়ে তার সঙ্গে গল্প করতে করতে অনেকক্ষণ আগে ডিনার খেয়েছি। এখন টেলার তার ঘরে শুয়ে হয়তো দিব্যি আরাম নিদ্রা দিচ্ছে, কিন্তু আমার চোখে ঘুম নেই। ভূত টুত কিছু মানি না, তবু কেন জানি না মনটা কেমন খুঁতখুত করছে। রাজার সেই ম্যানেজারের কথাগুলো আর সাঁওতালি দেবতার সেই ভয়ানক মুখখানা মনের ভিতর দিয়ে ক্রমাগত আনাগোনা করছে। যত তাদের ভুলবার চেষ্টা করি আজে বাজে নানান কথা ভেবে, তত তারা মনের উপর চেপে বসে নরম মাটির উপরে ভারী পায়ের দাগের মতো। বাইরে বৃষ্টি ঝরছে ঝমঝমঝম, মাঝে ঝোড়ো দমকা হাওয়া হা হা করে উঠছে, যেন কোনো শত্রুকে অভিশাপ দিচ্ছে। তারই ভিতর থেকে একবার শুনলাম হায়নার অট্টহাসি, একবার শুনলাম শৃগালদের মায়া কান্না, একবার শুনলাম বাঘের গর্জন। হঠাৎ আমার ঘরের দরজার উপর দুমদুম করে আঘাত হলো। ধড়মড় করে আমি বিছানার উপরে উঠে বসলুম। সে কি আসছে, সে কি আসছে? দরজার উপর আর কোনো আঘাত হলো না। ঝোড়ো হাওয়ায় ঝাপটায় দরজা নড়ে উঠেছে নিশ্চয়। নিজের কাপুরুষতার জন্য মনে মনে নিজেই লজ্জিত হয়ে আবার শুয়ে পড়বার চেষ্টা করছি। এমন সময় বাইরে থেকে ক্ষণক্ষণে ঝাঁঝালো গলায় গান শুনলুম। লোগো বুড়ো ধীরকো সিনিন ঘণ্টা বাড়ি মা কাওয়ার। এ তো সাঁওতালি ভাষা, নিশ্চয়ই কোনো সাঁওতালি গান গাইছে। কিন্তু এত রাত্রে এমন ঝড় বাদলে এই হিংস্র জন্তু ভরা গভীর অরণ্যের মধ্যে কোন সাঁওতালি মনের আনন্দে শখ করে গান গাইতে আসবে? আবার দরজার উপরে ঘন ঘন আঘাত হলো, এবার আরও জোরে। আমার সমস্ত শরীর রোমাঞ্চিত হয়ে উঠল। এ তো ঝড়ের ধাক্কা নয়, এ যে সত্য। সত্যই কে দরজা ঠেলছে আর ঠেলছে। তবে কি সে এসেছে? তবে কি সেখানে ঘুমোতে এসেছে? আবার গান শুনলাম। এবারে আমার খুব কাছে, একেবারে কুঠির বারান্দার উপরে সেই তীব্র ক্ষণক্ষণে গলার গান। লোগো বুড়ো ধীরকো সিনিন ঘণ্টা বাড়ি মা কাওয়ারা। হঠাৎ উল্টো বিপদ। কুঠির ভিতর দিককার দরজা ঘন ঘন আঘাত। ভিতর বাইরে বিপদ দেখে প্রায় যখন হাল ছেড়ে দিয়ে বসেছি, এমনি সময় শুনলাম, গুপ্ত, ভগবানের দোহায় দরজা খোলো, দরজা খোলো শিগগির। এ তো টেলারের গলা। বাঁচলুম। তাড়াতাড়ি উঠে দরজা খুলে দিলুম। টেলার হুড়দুড় করে ঘরের ভিতর ঢুকে পড়ল। তার চোখ মুখ পাগলের মতো, তার হাতে বন্দুক। আমি তাকে দু হাতে চেপে ধরে বললাম, মিস্টার টেলার, হয়েছে কি? এত রাতে কি দরকার তোমার? টেলার দেওয়ালে ঠেসান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলল, গুপ্ত, আমার ঘরের দরজায় ক্রমাগত কে লাথি মারছে আর গান গাইছে। তুমিই কি আমার ঘরের দরজায় গিয়ে আমাকে ডাকছিলে? আমি বললুম, না না, আমি আমার বিছানা ছেড়ে এক পাও নড়িনি, কিন্তু আমার ঘরের দরজা যে কে নাড়ছে আর গান গাইছে, ওই শোনো। দুমদুম করে আমার ঘরের দরজায় আবার দুবার প্রচণ্ড আঘাত হলো। সঙ্গে সঙ্গে সেই গান, লোগো বুড়ো ধীরকো সিনিন ঘণ্টা বাড়ি মা কাওয়ারা। আচমকা আবার একটা ঝড়ের ঝাপটা এসে দরজা জানলার উপরে আছড়ে পড়ল এবং সঙ্গে সঙ্গে একটা খড়খড়ি দুমদাম করে খুলে গেল। সঙ্গে সঙ্গে বিদ্যুতের আলোকে স্পষ্ট দেখলুম বারান্দার উপরে কার একটা জীবন্ত ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। কে ও, কে ও? একই সেই যে প্রতি রাত্রে এখানে ঘুমোতে আসে। আমার মাথার চুলগুলো যেন খাড়া হয়ে উঠল। টেলারের বন্দুক ঘ্রুম করে গর্জে উঠল। সঙ্গে সঙ্গে ছায়ামূর্তি তো স্যাঁত করে বারান্দার এক পাশে আমাদের চোখের আড়ালে সরে গেল। টেলার চেঁচিয়ে বলল, গুপ্ত, গুপ্ত, জানলা বন্ধ করে দাও, জানলা বন্ধ করে দাও। পা চলতে চাইছিল না, কিন্তু পাছে টেলার মনে করে বাঙালি কাপুরুষ, সেই ভয়ে নিজের সমস্ত দুর্বলতাকে দমন করে আমি জানলার পাল্লা দুটো আবার বন্ধ করে দিলুম। টেলার টলতে টলতে আমার বিছানার উপর বসে পড়ল। গুপ্ত, কিছু মনে করো না, আমি আজ তোমার বিছানাতেই তোমার সঙ্গে রাত কাটাবো। বাইরে আবার কে গান গাইলে? লোগো বুড়ো ধীরকো সিনিন ঘণ্টা বাড়ি কাওয়ারা। সকালবেলা, কিন্তু তখনও সমানভাবে বৃষ্টি জড়ছে আর ঝরছে।
আস্তে আস্তে দরজা খুলে বারান্দায় এসে দাঁড়ালুম। সারা আকাশখানা যেন কালো মেঘের ঘেরা টোপ দিয়ে ঢাকা। সূর্যকে যেন আজ কোনো অন্ধকার রাহু গ্রাস করে ফেলেছে। যত দূর নজর চলে খালি দেখা যায় অরণ্য, শ্যামল তরুণ বিরাট সভা আর শৈলমালার গর্বোন্নত শিখর, এবং তারই ভিতরে এসে পড়েছে তীরে চকচকে ফলার মতো বৃষ্টির অশ্রান্ত ধারাগুলো। কোথাও পশু পাখি কীট পতঙ্গ বা কোনো জীবের চিহ্ন পর্যন্ত নেই। পথের উপর দিয়ে ক্রুদ্ধ জলস্রোতে যেন কোনো অদৃশ্য শত্রুকে বেগে আক্রমণ করতে ছুটে চলেছে। হঠাৎ বারান্দার এক কোণে চোখে গেল কাপড় মুড়ি দেখে একজন শুয়ে রয়েছে। কাছে গিয়ে ডাকলুম, এই কে তুই? বার কয়েক ডাকাডাকির পর কাপড়ের ভিতর থেকে একখানা সাঁওতালির মুখ বেরোলো। কে তুই? আমি ঠাকুরের পূজারি। ঠাকুর? কে ঠাকুর? যিনি ওই শালবনে থাকেন। এখানে কি করছিস? ঠাকুর রোজ রাত্রে এখানে ঘুমোতে আসেন, তাই আমিও তার সঙ্গে সঙ্গে আসি। কাল রাত্রে তাহলে তুই দরজা ঠেলছিলি? আমি ঠেলছিলুম? ঠাকুরও ঠেলছিল। তা গায়ে ছিলেন কি? আমি। এমন সময় টেলারও ঘর থেকে ভিতর থেকে বেরিয়ে এলো। তাকে সব কথা খুলে বললুম। টেলার তো শুনেই মহা খাপ্পা। ঘুষি পাকিয়ে পুরুতের দিকে ছুটে যাওয়া মাত্র সে এক লাফে বারান্দার রেলিং টপকে বাইরে পড়ে, বনের ভিতর কোথায় অদৃশ্য হয়ে গেল। টেলার বলল, রাজকালকে ধরতে পারলে একবারে দেখিয়ে দিতুম। ও সারা রাত কি অশান্তিতেই না কেটেছে। আমি বললুম, যাক, যা হবার তা তো হয়ে গেছে, এখন আমাদের কি উপায় হবে? কুঠির দারবানও এলো না, ডুলি বেয়ারারাও এই দুর্যোগে বোধ হয় আসবে না। আমরা যাব কেমন করে? টেলার বললে, আমাকে যেমন করে হোক আজ যেতেই হবে। বোম্বে যাবার টিকিট পর্যন্ত আমি কিনে ফেলেছি। উপায় থাকলে তোমাকেও আমি স্টেশন পর্যন্ত পৌঁছে দিতাম, কিন্তু আমার 2 সিটার গাড়ি। আমি, আমার আর্দালি, তুমি, তোমার চাকর আর তোমার মালপত্র অতটুকু গাড়িতে তো ধরবে না। কাজেই যেতে হবে। আর্দালি? টেলারের আর্দালি এসে সেলাম করলে। টেলার বললে, আমার মালপত্র সব গুছিয়ে নিয়ে গাড়িতে তোল, তারপর শালবন থেকে সেই কাঠের পুতুলটা তুলে নিয়ে এসো। আমি বললাম, তুমি কি সত্যি এই পুতুলটা ইংল্যান্ড নিয়ে যেতে চাও? টেলার বলল, নিশ্চয়ই, আমার যেই কথা সেই কাজ। আবার রাত হলো। বৃষ্টি এখনো থামেনি। আমি এখনো কুঠিতে বন্দি হয়ে আছি। টেলার চলে গেছে এবং যাবার সময় সাঁওতালিদের ভূতের রাজাকেও সঙ্গে করে নিয়ে গেছে। সে আর এই কুঠির ভিতরে ঘুমোতে আসবে না। চোখে ঘুম আসছিল না। একখানা ইংরাজি নভেল বার করে পড়তে বসলাম। ঘন্টা দেড়েক পর তন্দ্রার আবেশ এলো। আলোটা কমিয়ে দিয়ে শয়নের উপক্রম করছি, এমন সময় শুনলাম বাইরের সিঁড়ির উপরে আওয়াজ হলো, ঠক 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 ঠক, ঠিক যেন কাঠের আওয়াজ। ঠক ঠক করতে করতে আওয়াজটা আমার ঘরের কাছে বারবার এলো। তারপর দরজার উপরে শুনলুম ধাক্কার পর ধাক্কা। কি আপদ! টেলার তো পুতুলটাকে নিয়ে কোন সকালে বিদায় হয়েছে। এ আবার কে জ্বালাতে এলো? নিশ্চয়ই ওই সাঁওতালি পুরুত বেটা। সে হতবাগা রোজ রাত্রে এখানে আরাম করে ঘুমোয় আর চারিদিকে রটিয়ে দেয়। কুঠির ভিতরে ভূতের রাজা শুতে আসেন। ধাক্কার জোর ক্রমেই বেড়ে চলল। একবার ভাবলাম দরজা খুলে পুরুতটাকে লাথি মেরে তাড়িয়ে দিই। তারপর মনে হলো সে কাজ ঠিক হবে না। এই দুর্যোগে বিজন জঙ্গলের ভিতরে রাত্রে একলা আমি এখানে আছি, যদি কোনো দুষ্টু লোক কুমতলবে এসে থাকে। বন্দুকটা নিয়ে দরজার কাছে গিয়ে দাঁড়ালাম। দরজার এক জায়গায় একটা ছেঁদা ছিল। বন্দুকের নলটা সেইখানে রেখে উঁচিয়ে, কে আছো? চলে যাও, নইলে আমি এক্ষুনি বন্দুক ছুড়ব। কোনো জবাব নেই। দরজার উপরে ধাক্কাও থামলো না। এখনও আমার কথা শোনো, নইলে। বাইরে বিশ্রী গলায় কে হাসতে লাগলো, হি 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 হি। আমি বন্দুকের ঘোড়া টিপলুম। সঙ্গে সঙ্গে দরজার উপরেও ধাক্কা থেমে গেল। ঠক ঠক করে একটা আওয়াজ ঘরের কাছ থেকে দূরে সরে যেতে লাগলো। তারপর কুঠির সিঁড়ির শব্দ শুনলুম, ঠক ঠক ঠক। খানিক পরে অনেক দূর থেকে আবার সেই বিশ্রী হাসি শোনা গেল, হি 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 হি। সে হাসি অমানুষিক, শরীরের রক্ত যেন জল করে দেয়। শেষ রাত্রে জল ধরে গেল। সকালে দরজা খুলতেই কাঁচা সোনার কচি রোদ এসে পড়েছে ঘরখানা, যেন হাসিতে ভরিয়ে তুলল। রোদ দেখে মনটা খুশি হয়ে গেল। বারান্দায় বেরিয়ে দেখি এক কোণে কাপড় মুড়ি দেখে শুয়ে আছে। তেড়ে গিয়ে মারলুম তাকে এক ধাক্কা। ধর্মর করে উঠে সে বলল, সেই সাঁওতালি পুরুতটা। ক্রুদ্ধ স্বরে বললুম, কাল আবার কি করতে এখানে এসেছিলি? ভারী চালাকি পেয়েছিস না? লোকটার মুখের ভাব একটুও বদলালো না। শান্ত স্বরে বললাম, আমার ঠাকুর কাল এখানে ঘুমোতে এসেছিলেন, আমিও তাই এসেছিলাম। তোর ঠাকুর কোথায়? সাহেব তো তাকে নিয়ে চলে গেছে। আমার ঠাকুর যেখানে থাকেন সেখানেই আছেন। মিথ্যে কথা, আমি নিজের চোখে দেখেছি। টেলার তাকে নিয়ে চলে গেছে। আমার ঠাকুর যেখানে থাকেন সেইখানেই আছেন। কুঠি থেকে বেরিয়ে পড়ে ছুটে পাশের পলাশ বনে গিয়ে হাজির হলাম। সবিস্ময়ে দেখলুম ভূতের রাজা চোখ পাকিয়ে লকলকে জিভ বার করে ঠিক সেইখানেই দাঁড়িয়েছে।
আর ও কি, মূর্তির পেটের উপর গর্ত, ঠিক যেন বন্দুকের গুলির দাগ। গর্তের চারপাশে রক্ত জমাট হয়ে গেছে, মূর্তির আরও নানা জায়গাতেও রক্তের চিহ্ন। তবে কি আমার বন্দুকের গুলি? ভাবতে পারলুম না, মূর্তির দিকে আর তাকাতেও পারলুম না। কেমন যেন একটা অজানা ভয়ে আমার সমস্ত শরীর আচ্ছন্ন হয়ে গেল। প্রাণপণে দৌড়ে সেখান থেকে পালিয়ে এলুম। কলকাতা ফিরে এসে খবরের কাগজে এই বিবরণ পড়লুম। সাঁওতাল পরগনার পুলিশ সুপারিনটেন্ডেন্ট মিস্টার জে টেলর কর্ম হতে অবসর লইয়া বিলেতে যাইতেছিলেন, কিন্তু পথের মধ্যে এক বিপদে পড়িয়া খুব সম্ভব তিনি প্রাণ হারাইয়াছেন। স্থানীয় জঙ্গলের ভিতরে তাহার মোটর গাড়ি পাওয়া গিয়াছে, মোটরের উপর ভিতরে ও চারিপাশে রক্তের দাগ, কিন্তু মিস্টার টেলর ও তাহার আদ্দালির কোনো সন্ধানই পাওয়া যাইতেছে না। পুলিশ সন্দেহ করিতেছে মিস্টার টেলর ও তাহার আদ্দালিকে ব্যাঘ্র বা অন্য কোনো হিংস্র জন্তু আক্রমণ করিয়াছে। নিকটস্থ জঙ্গলে এক নরখাদক ব্যাঘ্রেরও খোঁজ পাওয়া গিয়াছে। সে ভুতুড়ে মূর্তির গায়ে যে রক্তের দাগ লেগেছিল, তাহলে সে রক্ত হচ্ছে হতভাগ্য টেলারের আর আদ্দালির গায়ের রক্ত। এবং সেই সাঁওতালি পুরুতটাই নিশ্চয়ই কোনো গতিকে খবর পেয়ে ভূতের রাজাকে আবার শালবনে ফিরিয়ে এনেছিল। মনকে এই বলে প্রবোধ দিলুম বটে, কিন্তু প্রতিজ্ঞা করলুম শিকার কুঠিতে আর কখনো রাত্রিবাস করব না। কিসে কি হয় কে জানে।